আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার দুটো মুখ্য সংস্থা নিয়ে। প্রথমটি হচ্ছে দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন, এবং দ্বিতীয়টি হচ্ছে স্টেট ইলেকশন কমিশন অর্থাৎ রাজ্যের নির্বাচন কমিশন। এই দুটো সংস্থা সহ আমরা এই দুটো সংস্থার যে মেম্বার্স রয়েছে তাদেরকে নিয়েও আজকে আলোচনা করতে চলেছি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। বন্ধুরা, এই সিরিজের এর আগের ভিডিও পর্যন্ত আমরা ভারত রাষ্ট্রের যে তিনটে অঙ্গ রয়েছে অর্থাৎ লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, সেই তিনটে ব্রাঞ্চেসের মুখ্য সংস্থা বা পদগুলো নিয়ে আলোচনা অলরেডি করে নিয়েছি। আজকে থেকে আমরা যেই সংস্থা বা পদগুলোর আলোচনা শুরু করতে চলেছি তারা জেনারেলি এক্সিকিউটিভ অর্গান অফ দ্য স্টেটে বিলং করেন, তবে তাদের অটোনমাস ফাংশনিং হয়। এক্সিকিউটিভের পার্ট হলেও তারা কিন্তু মন্ত্রী পরিষদের আদেশে চলে না, তাদের একটা স্বাধীন ভূমিকা রয়েছে। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং স্টেট ইলেকশন কমিশন এমনই দুটো সংস্থা যারা এক্সিকিউটিভের পার্ট হলেও তারা অটোনমাস বডি। আজকের ভিডিওতে আমরা এই দুটো সংস্থাকে এই 15টা পয়েন্টের ভিত্তিতে তুলনা করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 15টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং স্টেট ইলেকশন কমিশন এই দুটোর গঠন বা পরিকাঠামো, স্ট্রাকচার বা অর্গানাইজেশন বোঝার জন্য সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে ইনাদের মুখ্য ফাংশনটা কি রয়েছে। সো আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এই দুটো সংস্থার প্রাইম রেসপন্সিবিলিটি, মুখ্য ভূমিকা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপরে দায়িত্ব থাকে যে কেন্দ্রীয় লেভেলের 4টে পদ, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং মেম্বার অফ পার্লামেন্টের মধ্যে দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে রাজ্যসভা এমপি এবং লোকসভা এমপি পোস্টে নির্বাচন করানোর দায়ভার রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপরে। তার সাথে রাজ্য লেভেলের দুটো পোস্ট অর্থাৎ মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেচার্স, যেটা দুটো ক্যাটাগরি, প্রথমটি হচ্ছে MLC এবং দ্বিতীয়টি হচ্ছে MLA, সেই পোস্টগুলোর নির্বাচনও নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া করেন। RSMP এবং LSMPর ফুল ফর্ম সহ MLC এবং MLA এর ফুল ফর্ম তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে, কারণ এর আগে এই সিরিজে আমরা এই পোস্টগুলো নিয়ে ডিটেইলড কম্পেয়ার টু ক্লিয়ার করেছিলাম। লিখে ফেলো ঝটপট, দেখি তোমাদের কতটা মনে আছে। সেখানে স্টেট ইলেকশন কমিশন নির্বাচন করায় মিউনিসিপ্যালিটির এবং পঞ্চায়েতের। মিউনিসিপ্যালিটির সদস্যদের নির্বাচন এবং পঞ্চায়েতের সদস্যদের নির্বাচন স্টেট ইলেকশন কমিশন করিয়ে থাকে। তো বেসিক্যালি স্টেট ইলেকশন কমিশনের উপরে লোকাল বডিজের নির্বাচন করার দায়ভার দেওয়া রয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেন্ট্রাল লেভেল এবং স্টেট লেভেলের নির্বাচনগুলো করায়, আর সেখানে স্টেট ইলেকশন কমিশন লোকাল বডিজের ইলেকশনস করায়। আমাদের দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন ইনাদের লিগাল স্টেটাস অর্থাৎ আইনি অবস্থান কি রয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং স্টেট ইলেকশন কমিশন দুটোই কিন্তু কনস্টিটিউশনাল বডি, সংবিধানের দ্বারা ডিরেক্টলি স্বীকৃত এই দুটো সংস্থা। তৃতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন অর্গান অফ দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রের কোন অঙ্গে এই দুটো সংস্থা বিলং করে। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং স্টেট ইলেকশন কমিশন দুটোই কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চের পার্ট, যেমন বলেছিলাম। তবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা সেন্ট্রাল এক্সিকিউটিভ এবং স্টেট এক্সিকিউটিভেরও কিন্তু পার্ট, যেহেতু তারা সেন্ট্রাল এবং স্টেট লেভেলে ইলেকশন করায়। তবে এক্সিকিউটিভের পার্ট বলতে কিন্তু এটা ভাবা চলবে না যে তারা মন্ত্রী পরিষদের উপদেশ অনুযায়ী বা তাদের অর্ডারে কাজ করে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু একটা অটোনমাস বডি, অর্থাৎ এক্সিকিউটিভের পার্ট হলেও তারা কিন্তু স্বাধীনভাবে তাদের কাজ অনেকটা করতে পারে। স্টেট ইলেকশন কমিশনের ক্ষেত্রে তারা স্টেটের লোকাল বডিজের ইলেকশন করায়, তাই জন্য তারা স্টেট লেভেল অর্গানাইজেশন এবং স্টেট এক্সিকিউটিভের পার্ট। তবে আবারও এটাও কিন্তু একটা অটোনমাস বডি, স্টেট এক্সিকিউটিভের পার্ট হলেও তারা কিন্তু সরকারের থেকে অর্ডার নিয়ে কাজকর্ম করে না। সাংবিধানিকভাবে তাদের এই অটোনমাস স্টেটাসটা রক্ষা করার জন্য বিভিন্ন প্রাবধান তাদেরকে দেওয়া আছে, যাতে তারা কোনো রকম ভয়, অনুগ্রহ, ফেভারিটিজম, বায়াস এগুলোকে উপেক্ষা করে নিরপেক্ষভাবে নিজেদের কাজকর্ম করতে পারে। তো দুটোই কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চের পার্ট, তবে অটোনমাস বডি। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেন্ট্রাল এবং স্টেট এক্সিকিউটিভের পার্ট, সেখানে স্টেট ইলেকশন কমিশন শুধুমাত্র স্টেট এক্সিকিউটিভের পার্ট।
4 নম্বরে দেখে নেব এই দুটো সংস্থার নেচার অর্থাৎ প্রকৃতি। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং স্টেট ইলেকশন কমিশন উভয় ক্ষেত্রেই কিন্তু এদের নেচারটা একদম সেম। দুটোই কিন্তু পার্মানেন্ট বডি, অর্থাৎ এই দুটো সংস্থা কিন্তু কোনো সময় ডিসলভ হয় না। সারাটা বছর এবং প্রত্যেকটা বছরই কন্টিনিউয়াসলি এরা কাজ করতে থাকে। এমন নয় যে শুধুমাত্র যখন ইলেকশন কন্ডাক্ট করতে হবে তখন এই ইনস্টিটিউশনটা গঠন করতে হবে এবং ইলেকশন শেষ হয়ে গেলে সেটা ভেঙে যাবে, তেমনটা কিন্তু নয়। হ্যাঁ, ইলেকশন কন্ডাক্ট করার সময় এদের কাজ বা ওয়ার্কলোডটা অনেকটা বেড়ে যায় বটে, তবে ইলেকশন হোক চাই না হোক এদের কাজ কিন্তু সারাটা বছর চলতে থাকে। তো সেই অর্থে এটা একটা পার্মানেন্ট বডি এবং অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, যেহেতু নির্বাচনের পরিচালনা নির্দেশনা এই বডিগুলো তাদের রেসপেক্টিভ লেভেলসে করতে থাকে। নির্বাচন রিলেটেড প্রশাসনিক কাজগুলো এদের তত্ত্বাবধানেই কিন্তু হয়ে থাকে। তার সাথে এদের অ্যাডভাইজারি রোলও রয়েছে। সরকারকে বা প্রেসিডেন্ট বা গভর্নরকে তারা বিভিন্ন বিষয় উপদেশ করে থাকেন। কন্ডাক্ট অফ ইলেকশনস বা মেম্বারদের কোয়ালিফিকেশন এবং ডিসকোয়ালিফিকেশন নিয়ে তারা উপদেশ করে থাকে। এবং তৃতীয়ত, ইনারা কিন্তু কোয়াসি জুডিশিয়াল বডি, অর্থাৎ আধা বিচারিক সংস্থা। ইলেকশন চলাকালীন যে কোনো রকম ডিসপিউট, যেমন কোথাও ইলেকশন হয়তো ঠিক করে হচ্ছে না, কোথাও ইলেকশন রিগিং হচ্ছে, কোথাও বুথ ক্যাপচারিং হচ্ছে, কোনো পলিটিক্যাল পার্টি হয়তো কোনো ম্যাল প্র্যাকটিস করছে ইত্যাদি, এরকম টাইপের কমপ্লেন্টস এর উপরে ইলেকশন চলাকালীন কিন্তু বিচার নির্বাচন কমিশনরাই করে থাকে। ইলেকশন হয়ে গেলে মেম্বারদের কোয়ালিফিকেশন বা ডিসকোয়ালিফিকেশনের প্রশ্ন সেটা কোর্টের এখতিয়ারে চলে যায় বা অন্য কোনো সংস্থার এখতিয়ারে চলে যায়। হাউএভার ইলেকশন প্রসেস চলাকালীন ডিউরিং ইলেকশন টাইম যে কোনো রকম বিবাদ নির্বাচন কমিশনের এখতিয়ারেই কিন্তু আসে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা সেন্ট্রাল বা স্টেট লেভেল ইলেকশনের ক্ষেত্রে করে এবং স্টেট ইলেকশন কমিশন এটা শুধুমাত্র লোকাল বডিজের ইলেকশনের ক্ষেত্রে করে থাকে। 5 নম্বরে দেখে নেব এই দুটো সংস্থার কম্পোজিশন, অর্থাৎ এই দুটো বডির মেম্বার্স কারা কারা হয়। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে সংবিধানে পরিষ্কার বলে দেওয়া আছে যে একজন মেম্বার তো অবশ্যই থাকবে, তার সাথে আরো অ্যাডিশনাল মেম্বার্স থাকবে কিনা সেটা আমাদের ভারতের রাষ্ট্রপতি টাইম টু টাইম ডিসাইড করবে। একাধিক মেম্বার যদি থাকে তাহলে একজন মেম্বারকে বানানো হবে চেয়ারপারসন। যেমন কারেন্টলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে একজন চিফ ইলেকশন কমিশনার রয়েছে এবং তার সাথে দুজন অ্যাডিশনাল ইলেকশন কমিশনার্স রয়েছে, কারণ রাষ্ট্রপতির দ্বারা নির্ধারণ করা হয়েছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে একজন চিফ ইলেকশন কমিশনার ছাড়াও আরো দুজন অ্যাডিশনাল মেম্বার্স থাকবে। ভবিষ্যতে এটা 5 জন হতে পারে, 6 জন হতে পারে বা কমেও যেতে পারে, সম্পূর্ণ রাষ্ট্রপতির ডিসিশনের উপরে নির্ভরশীল। সেখানে স্টেট ইলেকশন কমিশনের ক্ষেত্রে সংবিধানে কিন্তু একজন সদস্যের কথাই বলা আছে। আপাতত সংবিধানে যা নিয়ম রয়েছে সেই হিসাবে স্টেট ইলেকশন কমিশনে কিন্তু অ্যাডিশনাল মেম্বার্স অ্যাপয়েন্ট করা যায় না। ইটস আ 1 মেম্বার বডি। 6 নম্বরে দেখে নেব কোয়ালিফিকেশন অফ মেম্বার্স, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং স্টেট ইলেকশন কমিশনের মেম্বার হতে গেলে কি তাদের যোগ্যতা প্রয়োজন। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মেম্বার হতে গেলে কি যোগ্যতা প্রয়োজন সেটা সংবিধানে যেমন বলা আছে প্রেসিডেন্ট নির্ধারণ করবে, এবং প্রেসিডেন্ট নির্ধারণ করবে মানেই হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের উপদেশ অনুযায়ী তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রত্যেকটা মেম্বারের কোয়ালিফিকেশন ডিসাইড করবে। সেখানে স্টেট ইলেকশন কমিশনের ক্ষেত্রে মেম্বার হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন সেটা সেই রাজ্যের গভর্নর ডিসাইড করবে। আবারও গভর্নর ডিসাইড করবে মানেই হচ্ছে সেই রাজ্যের মন্ত্রী পরিষদের উপদেশ অনুযায়ী সেটা ডিসাইড করা হবে। প্রেসিডেন্ট আর গভর্নরের নামে যখনই সংবিধানে কিছু লেখা থাকে যে উনারা এটা করবেন বা এটা করবেন না, সেটার ইউজুয়ালি মানে হয় উনাদের পিছনে অন্য কেউ উপদেশ করছে এবং সেই উপদেশ অনুযায়ী তারা কাজ করছে। সাধারণত প্রেসিডেন্ট বা গভর্নরের দ্বারা নেওয়া যে কোনো ডিসিশন তাদের ব্যক্তিগত মতবাদের উপরে কিন্তু নির্ভর করে না। যারা তাদেরকে উপদেশ করছে তাদের কাজ করতে হয়। কেন? কারণ তারা কি টাইপের হেড লিখে ফেলো কমেন্ট সেকশন। বাংলায় তাদেরকে বলে আনুষ্ঠানিক প্রধান বা নামমাত্র প্রধান, ইংরেজিতে কি বলে লিখে ফেলো কমেন্ট সেকশনে। 7 নম্বরে দেখে নেব ইনাদের সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ মেম্বার্স এর প্রসেস, অর্থাৎ কোয়ালিফাইড ক্যান্ডিডেটসদের মধ্যে আলটিমেটলি নির্বাচন কমিশনের মেম্বার হিসাবে তাকে নিয়োগ করা হবে সেটা কে করতে পারে। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রত্যেকজন মেম্বারকে ইন্ডিভিজুয়ালি প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে এবং অবশ্যই সেটা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের উপদেশ অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মেম্বার সিলেক্ট করা হয়। সেখানে স্টেট ইলেকশন কমিশনের ক্ষেত্রে একজনই মেম্বার এবং তাকে অ্যাপয়েন্ট করে সেই রাজ্যের যিনি রাজ্যপাল বা গভর্নর রয়েছে এবং অবশ্যই সেটা সেই রাজ্যের মন্ত্রী পরিষদের উপদেশ অনুযায়ী। এবারে আমরা দেখে নেব নির্বাচন কমিশনের মেম্বার হতে গেলে তাদেরকে শপথ গ্রহণ কি করতে হয়। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা স্টেট ইলেকশন কমিশনের মেম্বার হতে গেলে অবশ্যই তাদেরকে শপথ গ্রহণ করতে হবে বটে, কিন্তু সেটার উল্লেখ আমাদের ভারতের সংবিধানে নেই। পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের দ্বারা বানানো স্ট্যাচুটারি ল অনুযায়ী তাদের শপথটা গ্রহণ করানো হয়। সংবিধানে তাদের শপথের কথা কিছু বলা নেই, তাই আমাদের এক্সামের জন্য এটা রেলেভেন্ট নয়। সো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং স্টেট ইলেকশন কমিশনের ওথ অ্যান্ড অ্যাফার্মেশন নিয়ে সংবিধানে কিছু উল্লেখ করা নেই, নট মেনশন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এই দুটো সংস্থা এবং তাদের মেম্বার্সদের টার্ম
বা টেনিয়র অর্থাৎ মেয়াদ। তো দেখো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং স্টেট ইলেকশন কমিশন দুটোই কিন্তু পার্মানেন্ট বডি, অর্থাৎ এই সংস্থাগুলোর কোনো মেয়াদ হয় না। চিরকালের জন্য এই দুটো বডি ছিল, থাকবে, রয়েছে। কোনো রকম ডিসলিউশন ইজ নট পারমিটেড। এই দুটোই পার্মানেন্ট বডি। তবে মেম্বার্সদের মেয়াদ রয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে মেম্বার্সদের মেয়াদ কত হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে সংবিধানে কিছু বলা নেই। পার্লামেন্টের দ্বারা বানানো আইনের মাধ্যমে সেটা স্থির করা হয়েছে, অর্থাৎ স্ট্যাচুটারি ল এর মাধ্যমে সেটা স্থির করা হয়েছে, যেটা হচ্ছে প্রত্যেকটা মেম্বার একটা সুরক্ষিত মেয়াদ পায় 6 বছরের, 6 ইয়ারের একটা ফিক্সড টার্ম পায়, অথবা যতদিন না সে 65 ইয়ার্স অফ এজ কমপ্লিট করছে। এই দুটোর মধ্যে যেটা আগে আসবে সেটাই তার মেয়াদ। অর্থাৎ এমনিতে যখন তার অ্যাপয়েন্টমেন্ট হলো তার 6 বছরই থাকার কথা, ফিক্সড টেনিয়র। তবে সেই 6 বছর কমপ্লিট করার আগেই যদি তার 65 ইয়ার্স অফ এজ কমপ্লিট হয়ে যায় তাহলে তাকে রিটায়ার করে যেতে হবে। আর একটু ভেঙে বোঝাতে গেলে, ধরো একজন ব্যক্তি যার বয়স 56 ইয়ার্স, তাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে অ্যাপয়েন্ট করা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সে একটা 6 বছরের ফিক্সড টার্ম পাবে, অর্থাৎ 56 প্লাস 6 অর্থাৎ 62 ইয়ার্স পর্যন্ত সে ইলেকশন কমিশনের সদস্য থাকতে পারবে, 6 বছরের টার্ম পাবে। তবে যদি এমন হয় 60 ইয়ার্স বা 60 বছরের একজন ব্যক্তিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মেম্বার বানানো হচ্ছে, তাহলে তার 6 বছর টেনিয়র কমপ্লিট হওয়ার আগেই কিন্তু তার 65 ইয়ার্স বয়স কমপ্লিট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে সে কিন্তু আর 6 বছরের টেনিয়র পাবে না, 5 বছর অর্থাৎ 65 ইয়ার্স হয়ে গেলেই তাকে রিটায়ার করতে হবে। তো 6 ইয়ার্স বা 65 ইয়ার্স অফ এজ, whichever is earlier, কথাটার মানে এটাই। দুটোর মধ্যে যেটা আগে আসছে সেটাই তার মেয়াদ হবে, হয় সেটা 6 বছর বা তার 65 ইয়ার্স হয়ে যাওয়া পর্যন্ত। স্টেট ইলেকশন কমিশনের ক্ষেত্রেও বডিটা পার্মানেন্ট, তবে মেম্বার্সদের টেনিয়র আছে, যেটা সেই রাজ্যের গভর্নর ডিসাইড করে। গভর্নর সেই রাজ্যের মন্ত্রী পরিষদের উপদেশ অনুযায়ী সেটা ডিসাইড করে। কাজেই স্টেট টু স্টেট সেটা কিন্তু আলাদা, সাংবিধানিকভাবে সেটা কিন্তু স্থির করে দেওয়া নেই। প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা নিয়মাবলী রয়েছে। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন আমরা দেখে নেব ইনাদের স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমোলিউমেন্টস, বেতন ভাতা সুবিধাদি এনারা কি কি পান। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যে চিফ ইলেকশন কমিশনার রয়েছে অর্থাৎ সিইসি, তার স্যালারি, অ্যালাওয়েন্সেস, এমোলিউমেন্টস স্পেসিফিক্যালি কনস্টিটিউশনে বলে না দেওয়া থাকলেও এইটুকু বলে দেওয়া আছে যে সুপ্রিম কোর্ট জাজদের সমান সেটা হতে হবে। অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারের স্যালারি, অ্যালাওয়েন্সেস, এমোলিউমেন্টস কিন্তু সুপ্রিম কোর্ট জাজদের সাথে লিঙ্ক করে দেওয়া হয়েছে। তো সুপ্রিম কোর্ট জাজদের যেই ফেসিলিটি দেওয়া হয়, সেম টু সেম ফেসিলিটি চিফ ইলেকশন কমিশনারকে দেওয়া হবে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। এবং এর আগের ভিডিওতেও আমরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজদের যখন কম্প্যারিজন করেছিলাম, আমরা এটা ডিসকাস করে নিয়েছিলাম যে তাদের স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমোলিউমেন্টস সেকেন্ড শিডিউলের আন্ডারে আসে এবং ইনিশিয়ালি কে ডিসাইড করে, সেগুলো আমাদের সমস্ত আলোচনা হয়ে গেছিল। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ ডেসক্রিপশনে এই গোটা সিরিজের লিঙ্কটা পেয়ে যাবে। প্রত্যেকটা ভিডিও 2 থেকে 3 বার প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি তোমরা দেখো, পলিটির কনসেপ্টস তোমাদের যা চকচকে ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ মাই কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। ছোট ছোট কনফিউজিং বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে আর কোনো কনফিউশন থাকবে না। অবশ্যই দেখে নেবে এই সিরিজের প্রত্যেকটা ভিডিও। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বাকি মেম্বার্সদের ক্ষেত্রে সংবিধানে কিন্তু সেটা বলা নেই, কারণ বাকি মেম্বার্স আদৌ হবে কি হবে না সেটা প্রেসিডেন্টের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। তাই সংবিধানে বাকি মেম্বার্স রিলেটেড তেমন ডিটেইলড নিয়ম নেই। তো কারেন্টলি যখন প্রেসিডেন্ট ডিসাইড করেইছে যে চিফ ইলেকশন কমিশনার সহ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে আরো 2 জন অ্যাডিশনাল মেম্বার্স থাকবে, সেই ক্ষেত্রে তাদের স্যালারি, অ্যালাওয়েন্সেস, এমোলিউমেন্টসও পার্লামেন্টের আইনের দ্বারা নির্ধারিত করা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে সেটা হাইকোর্ট জাজদের বেতন ভাতা সুবিধাদি সমান সমান হবে। এটা স্ট্যাচুটারি ল অর্থাৎ পার্লামেন্টের ল এর দ্বারা ডিসাইডেড আছে। তো চিফ ইলেকশন কমিশনারের ক্ষেত্রে সংবিধানেই ডিরেক্টলি বলা আছে যে সুপ্রিম কোর্ট জাজদের মতো সুবিধাদি পাবে, সেখানে আদার ইলেকশন কমিশনার্সদের ক্ষেত্রে স্ট্যাচুটারি ল এর মাধ্যমে ডিসাইড করা হয়েছে যে সেটা রাজ্যের হাইকোর্ট জাজদের মতো হবে। স্টেট ইলেকশন কমিশনের ক্ষেত্রে তাদের মেম্বারদের সুবিধাদি সেই রাজ্যের গভর্নর নির্ধারণ করে, কাজেই স্টেট টু স্টেট সেটা ভ্যারি করে। যখনই কোনো জিনিস রাজ্যের গভর্নর বা রাজ্যের আইন পরিষদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানেই অবভিয়াসলি প্রত্যেকটা স্টেটের জন্য সেটা আলাদা আলাদা হবে। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন ইনাদের সার্ভিস কন্ডিশন অর্থাৎ পদে থাকার শর্তাবলী। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে সংবিধানে যেটা বলা আছে যে উনার পদে থাকার শর্তাবলী রাষ্ট্রপতি ডিসাইড করবে, প্রেসিডেন্ট ডিটারমাইন করবে তাদের সার্ভিস কন্ডিশনস। প্রেসিডেন্ট যেহেতু ফর্মাল হেড, তাই জন্য সেই পদে থাকার শর্তাবলীগুলো অ্যাকচুয়ালি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের উপদেশ অনুযায়ী প্রেসিডেন্ট ডিসাইড করবে। তবে অ্যাপয়েন্টমেন্টের সময়ই কিন্তু এই সার্ভিস কন্ডিশনগুলো নির্ধারণ করে ইলেকশন কমিশনারদের ইনফর্ম করে দিতে হবে এবং একবার তারা নিয়োগ হয়ে গেলে তাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সেই সেম সার্ভিস কন্ডিশন তাদের উপরে অ্যাপ্লাই করবে, মাঝখানে কিন্তু চেঞ্জ করা যাবে না। বিশেষ করে সেই সার্ভিস কন্ডিশনস গুলো কোনোভাবে তাদের ডিসঅ্যাডভান্টেজে রিডিউস করা যাবে না, অর্থাৎ এক্সট্রা কোনো সুযোগ সুবিধা বা সার্ভিস কন্ডিশন তাদের উপরে ইম্পোজ করা যেতে পারে যাতে তাদের অ্যাডভান্টেজ
হয়, তাদের সুবিধা হয়, কিন্তু ক্যান নট বি ভ্যারিড টু দেয়ার ডিসঅ্যাডভান্টেজ আফটার অ্যাপয়েন্টমেন্ট। সার্ভিস কন্ডিশনে মেয়াদ চলাকালীন এমন কোনো পরিবর্তন করা যাবে না যেটাতে ইলেকশন কমিশনারদের অসুবিধা ক্রিয়েট হয়, কিন্তু তাদের কাজ করতে যাতে সুবিধা হয় এমন যদি কোনো সার্ভিস কন্ডিশন ইম্পোজ করার থাকে সেটা করা যেতে পারে। তো পদে থাকার শর্তাবলীগুলো কম করা যাবে না, বাড়ানো যেতে পারে। তাদের অ্যাডভান্টেজের জন্য বাড়ানো যেতে পারে, ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট করা যাবে না মেয়াদে থাকাকালীন। আবার যখন নেক্সট ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট করা হচ্ছে তখন প্রেসিডেন্ট আরেকবার সুযোগ পাবে, উনি নতুন সার্ভিস কন্ডিশন বানাতে পারে। এটাই মানে এই কথাটা ক্যান নট বি ভ্যারিড টু দেয়ার ডিসঅ্যাডভান্টেজ আফটার অ্যাপয়েন্টমেন্ট। স্টেট ইলেকশন কমিশনারদের ক্ষেত্রে সেই রাজ্যের গভর্নর তাদের সার্ভিস কন্ডিশন নির্ধারণ করে এবং আবারও সেটা অ্যাপয়েন্টমেন্টের আগে নির্ধারণ করে তাকে অ্যাপয়েন্টমেন্টের সময় জানিয়ে দিতে হবে। তারপর তার মেয়াদ চলাকালীন কিন্তু সেই শর্তাবলীগুলোকে কমানো যাবে না, বাড়ানো যেতে পারে। অর্থাৎ শর্তাবলীগুলোকে এমনভাবে মডিফাই করা যাবে না যাতে তাদের কোনো ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট হয়, কিন্তু তাদের কাজ যাতে তারা আরো বেটার ভাবে করতে পারে, তাদের যাতে অ্যাডভান্টেজ হয় তেমন ভাবে সার্ভিস কন্ডিশন পরিবর্তন করা যেতে পারে। তো আইদার সেম রাখো বা বাড়াও, কিন্তু কমানো যাবে না কোনোভাবেই। ক্যান নট বি ভ্যারিড টু দেয়ার ডিসঅ্যাডভান্টেজ আফটার অ্যাপয়েন্টমেন্ট। নেক্সট আমরা আলোচনা করব ইনারা প্রিভিলেজেস, রাইটস বা ইমিউনিটিস কি কি পান, অর্থাৎ পদে থাকাকালীন বিশেষ অধিকার বা অনাক্রমতা ইনাদের উপরে কি কি আরোপ করা হয়। হ্যাঁ, তো অবভিয়াসলি পদে থাকাকালীন অবশ্যই কিছু প্রিভিলেজেস, রাইটস, ইমিউনিটিস ইনাদের দেওয়া হয় বটে, তবে সেগুলোর উল্লেখ কিন্তু আমাদের সংবিধানে ডিরেক্টলি নেই। পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার আইন বানিয়ে সেগুলো নির্ধারণ করে এবং সেগুলো টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। আমাদের এক্সামের জন্য সেগুলো জানার প্রয়োজন নেই। তো এখানে ব্ল্যাঙ্ক আমি দিয়েছি মানে এটা ভেবো না যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বা স্টেট ইলেকশন কমিশনের মেম্বারদের কোনোই প্রিভিলেজেস নেই। অবশ্যই আছে, কিন্তু সেটা সংবিধানে মেনশন নেই। তাই আমাদের এক্সাম পার্সপেক্টিভ থেকে সেগুলো জেনে কাজ নেই। তোমরা যদি কোনোদিন এই সমস্ত পোস্টে নিয়োগ হও তখন নিশ্চয়ই তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ এই ডিটেল বিষয়গুলো তোমাদের জানিয়ে দেওয়া হবে। 13 নম্বরে দেখে নেব রেজিগনেশন অফ মেম্বার্স, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং স্টেট ইলেকশন কমিশনের মেম্বার্সদের ইস্তফাপত্র কাকে দেওয়া হয়। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রত্যেকটা মেম্বারকে অ্যাপয়েন্ট করেছিল প্রেসিডেন্ট, কাজেই তারা তাদের রেজিগনেশন ইস্তফাপত্রটা প্রেসিডেন্টকেই ইন্ডিভিজুয়ালি দেবেন। আর স্টেট ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করেছিল সেই রাজ্যের গভর্নর এবং রেজিগনেশন লেটারটাও সেই রাজ্যের গভর্নরকেই সাবমিট করতে হবে। 14 নম্বরে দেখে নেব রিমুভাল অফ মেম্বার্স, অর্থাৎ এই দুটো সংস্থার সদস্যদের পদ থেকে অপসারণ বা রিমুভ করতে গেলে সেই বিষয়ে কি নিয়মাবলী রয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে চিফ ইলেকশন কমিশনার রয়েছে সিইসি, তাকে রিমুভ করতে পারেন প্রেসিডেন্ট, এবং সংবিধানে যেটা বলা আছে প্রেসিডেন্ট কিন্তু নিজের ইচ্ছায় তাকে রিমুভ করতে পারবে না। তাকে রিমুভ করা যাবে অন দ্য সেম গ্রাউন্ডস, অর্থাৎ সেম কারণে, অ্যান্ড ইন দ্য সেম ম্যানার, অর্থাৎ সেম প্রক্রিয়ার মাধ্যমে, যেমন গ্রাউন্ডস বা ম্যানারে সুপ্রিম কোর্ট জাজদের রিমুভ করা হয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট জাজদের যেই কারণগুলোর জন্য রিমুভ করা যাবে এবং যেই প্রক্রিয়ার মাধ্যমে রিমুভ করা হয় সেটাই চিফ ইলেকশন কমিশনারের ক্ষেত্রে ফলো করা হবে। তো এর আগের ভিডিওতেও আমরা আলোচনা করেছিলাম সুপ্রিম কোর্ট জাজদের রিমুভ করার দুটো কারণ রয়েছে এবং একটাই প্রক্রিয়া রয়েছে যেটা শেষে প্রেসিডেন্ট তাদের রিমুভ করে। তোমাদের অবশ্যই সেটা মনে আছে নিশ্চয়ই, লিখে ফেলো কমেন্ট সেকশনে কি কি কারণে সুপ্রিম কোর্ট জাজদের রিমুভ করা যেতে পারে এবং কি প্রক্রিয়ার মাধ্যমে। তো চিফ ইলেকশন কমিশনারের রিমুভালটা সুপ্রিম কোর্ট জাজদের সাথে লিংক করে দেওয়া হয়েছে। যেমন ভাবে সুপ্রিম কোর্ট জাজদের রিমুভাল হবে সেই সেম ভাবেই এবং সেম কারণেই চিফ ইলেকশন কমিশনারের রিমুভাল হবে। আর স্টেট ইলেকশন কমিশনারের ক্ষেত্রে তাকে রিমুভ করতে পারবে সেই রাজ্যের গভর্নর, এবং সেটা সেই রাজ্যের হাইকোর্ট জাজদের যেই কারণে বা যেই প্রক্রিয়ার মাধ্যমে রিমুভ করা হয় সেই সেম প্রক্রিয়া ফলো করতে হবে। তোমরা অবশ্যই জানো বন্ধুরা যে হাইকোর্ট জাজদের রিমুভাল কিন্তু প্রেসিডেন্ট করে থাকে, যেখানে স্টেট ইলেকশন কমিশনারকে রিমুভটা কিন্তু গভর্নর করবে। এইটুকুই যা ডিফারেন্স হাইকোর্ট জাজ এবং স্টেট ইলেকশন কমিশনারের রিমুভাল প্রসেসে। বাকি প্রসেসটা হুবহু সেম। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে সিইসি ছাড়াও কিন্তু আদার ইলেকশন কমিশনার্স রয়েছে, যাদের ক্ষেত্রে সংবিধানে যেটা বলা হয়েছে যে চিফ ইলেকশন কমিশনারের উপদেশেই তাদেরকে রিমুভ করা যেতে পারে। চিফ ইলেকশন কমিশনার যদি প্রেসিডেন্টকে সেটা রেকমেন্ড করে যে কোনো মেম্বারকে রিমুভ করে দিন, তাহলেই তাদেরকে প্রেসিডেন্ট রিমুভ করতে পারবে। স্টেট ইলেকশন কমিশনের ক্ষেত্রে যেহেতু ওটা সিঙ্গেল মেম্বার বডি, তো আদার মেম্বার্সের এখানে কোনো ব্যাপার নেই।
ফাইনালি আমরা চলে এসেছি আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজনে, যেটা হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব অফ মেম্বার্স। অর্থাৎ মেম্বার্সরা রিটায়ার করে গেলে, রিমুভ হয়ে গেলে বা রিজাইন করে গেলে এরপরে তাদের ফিউচার জব অপরচুনিটি, বিশেষ করে পাবলিক পোস্টে কি রয়েছে সেটা আমরা জেনে নেব। খেয়াল রাখবে বন্ধুরা, যেই পোস্টগুলোতে নিরপেক্ষতা বজিয়ে রাখার একটা বিশেষ প্রয়োজনীয়তা আছে সেই পোস্টগুলোর জন্য সাধারণত পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে ব্যান লাগানো থাকে। অর্থাৎ তারা রিটায়ার হয়ে যাওয়ার পর অন্য কোনো সরকারি বা পাবলিক পোস্টে তারা থাকতে পারবে না, যাতে করে পদে থাকাকালীন তারা নিউট্রালি ফাংশন করে, কোনো রকম ভয় বা প্রলোভনের কবলে তারা যাতে না পড়ে। তো সেই হিসাবে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং স্টেট ইলেকশন কমিশনের প্রত্যেকটা মেম্বারের উপরে কিন্তু কমপ্লিট ব্যান লাগানোর প্রয়োজন হয়তো ছিল, কারণ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশনের একটা বিশাল ভূমিকা রয়েছে। নির্বাচন কমিশনই এই গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা ঢাল। নিরপেক্ষভাবে নির্বাচন করানোর একটা গুরুদায়িত্ব নির্বাচন কমিশনের উপরে রয়েছে। তো লজিক্যালি এদের পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কমপ্লিট ব্যান লাগানো উচিত। তবে এখানেই একটা প্রবলেম আমাদের দেশে আছে, প্রবাবলি যার জন্য যে কোনো নির্বাচনের সময় তোমরা বিভিন্ন পলিটিক্যাল লিডারদের আরোপ শুনতে পারবে যে নির্বাচন কমিশন বায়াসড ভাবে কাজ করছে। হতে পারে এটা একটা কনস্টিটিউশনাল ফ্ল, হতে পারে এটা একটা ভুল হয়ে আছে সংবিধানে। সেটা কি? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং স্টেট ইলেকশন কমিশনের মেম্বারদের উপরে কোনো পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে ব্যান নেই। অর্থাৎ তারা ইলেকশন কমিশনে থাকার পরেও অন্য কোনো সরকারি পোস্টে তাদেরকে নিয়োগ করা যেতে পারে। তাদের পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে ব্যান এর কথা সংবিধানে কোথাও উল্লেখ করা নেই। তবে এটা বলে দেওয়া আছে যে তাদেরকে সেম পোস্টে পুনরায় নিয়োগ করা যাবে না। অর্থাৎ নির্বাচন কমিশনের মেম্বারদের একবারের টার্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর পুনরায় তাদেরকে কিন্তু নির্বাচন কমিশনের মেম্বার বানানো যাবে না। নট এলিজিবল ফর রি-ইলেকশন টু দ্য অফিস। তো সেম পোস্টে তারা আর থাকতে পারবে না আফটার রিটায়ারমেন্ট, রিমুভাল বা রেজিগনেশন, কিন্তু অন্য কোনো সরকারি পোস্টে তাদের নিয়োগ করা যেতেই পারে। কমপ্লিট ব্যান অন পোস্ট রিটায়ারমেন্ট জব অফ মেম্বার্স সেটা নেই। তো এটাই ছিল আজকের ডিসকাশন অন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট ইলেকশন কমিশন অ্যান্ড দেয়ার মেম্বার্স। আশা করি তোমাদের আজকের এই আলোচনাটা ভালো লাগলো, মাথায় ঢুকলো এই খুঁটিনাটি পয়েন্টগুলো। ভিডিওটা অবশ্যই একবার নয়, দুবার নয়, মিনিমাম 3 বার তোমরা দেখবে, যাতে করে দীর্ঘ সময়ের জন্য তোমাদের এই ডিটেইলড পয়েন্টগুলো মনে থাকে। যে কোনো এক্সামেই এই খুঁটিনাটি পয়েন্টসগুলো থেকে এমসিকিউ বা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আসে এবং স্টুডেন্টরা অনেক সময় আমি যেটা দেখেছি এই ছোট ছোট পয়েন্টগুলো নিয়ে প্রচন্ড কনফিউশনে ভোগে, কাজেই উত্তর ভুল করে দেয়। তাই জন্যই বারবার রিভিশন করো, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। আজকের ভিডিওটাতে আমি যেই প্রশ্নগুলো তোমাদের করলাম, তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর কমেন্ট সেকশনে টাইপ করে আমাকে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে আমরা এমনই আরো 2টো অটোনমাস বডি নিয়ে আলোচনা করব। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইজিং।